রাজ, আজ থেকে তোকে আমি আমার ভাইয়ের জায়গা দিলাম। আশা করি তুই আমার ভরসা নষ্ট করবি না। আমি খারাপ হতে পারি, তবে ওয়াদা নষ্ট করিনি। আমি কথা দিলাম তোর ভরসা নষ্ট করব না। নিলয় রাজকে ছেড়ে দিয়ে সাইফুলকে বলে রাজকে হাসপাতালে নিয়ে যেতে আর বাকি গার্ডদের বলে চলে যেতে। সাইফুল নিলয়কে কিছু বলতে যাবে বলেনি, কারণ নিলয় সাইফুলকে ইশারা করে চলে যেতে বলেছে। সাইফুল মায়ার আব্বুকে রাজকে বাকিদের নিয়ে ক্যাম্পাস ত্যাগ করে। এখন ক্যাম্পাস পুরো ফাঁকা, গোলাগুলির জন্য ক্যাম্পাসে সবাই পালিয়েছে। নিলয় আস্তে আস্তে উঠে সামনে থাকা রমণীর কাছে যায়, হাঁটু ভাঁজ করে বলতে শুরু করে, ছোট সময় থেকে অবহেলা নামক মহামারীর কাছে নিজেকে আত্মসমর্পণ করেছি। ভালোবাসা নামক কোনো কিছুই পাইনি। মায়া, জানো আমি ভালোবাসার কাঙাল। আমার একটু ভালোবাসা দরকার। ছোট সময় আম্মুকে পাইনি। জানো মায়া, আব্বু আমাকে অনেক আদর স্নেহ করত। চোখের সামনে থেকে কখনো আড়াল করেনি। সেই আব্বুকে ওরা মেরে ফেললো। মায়া, আমি কিছুই করতে পারিনি। তখন থেকেই ভালোবাসা নামক মায়াটাকে বড্ড মিস করতে শুরু করি। চাচির কাছে গিয়েছিলাম মায়ের ভালোবাসার দাবি নিয়ে, কিন্তু চাচি আমাকে অনাথ অলক্ষী বলে ধুর করে তাড়িয়ে দিত। মায়া, আমি না ভালোবাসার কাঙাল। আমাকে কি একটু ভালোবাসা দিবে? কথা দিচ্ছি আজন্ম তোমাকে ভালোবেসে পার করে দিব। সেই ট্রেনে দেখেই তোমার জন্য আমার মনের মাঝে এক অদ্ভুত অনুভূতির জন্ম হয়। তার নাম হয়তো আমি দিতে পারবো না। তবে মায়া, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। হবে কি আমার ভালোবাসার সঙ্গিনী? মায়ার চোখের পানি নিলয়ের দিকে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে, কারণ নিলয় তাকে এত ভালোবাসে তা মায়ার অজানা। আসলেই ভালোবাসা এমন একটা জিনিস যা হুট করে মানুষের মনে এসে কড়া নাড়ে। মানুষ খুব অদ্ভুত প্রাণী, যাকে সব সময় ঘৃণা করে হুট করে তাকেই ভালোবাসতে শুরু করে। একটা গান আছে, মেয়েদের মন বোঝা নয় রে সোজা। এই গানটা উল্টিয়ে এমন হলেও পারত, মানুষের মন বোঝা নয় রে নয় সোজা। মায়া হাঁটু বাজ করে নিলয়কে জড়িয়ে ধরে, সারা মুখে অজস্র চুমু দিয়ে ভরিয়ে দিচ্ছে। মনে হচ্ছে অনেক যুগ ধরে ভালোবাসার ক্ষুধার্ত। নিলয় মুচকি হাসি দিয়ে উড়িয়ে দেয়। আজ তার ভালোবাসার পূর্ণতা পেল। বস, আপনি যেভাবে বলেছেন সেইভাবে করেছি, কিন্তু নিলয়কে মারতে পারিনি। নিলয়ের জায়গায় মাফিয়াটা চলে আসে। তোদের তোদের দিয়ে ঠিক করে একটা কাজও হয় না। নিলয়ের শ্রবণ শক্তি হরিণের ন্যায়, আর ঘ্রাণ শক্তি পিঁপড়ার ন্যায়। অবশ্যই ঘ্রাণ শুকতে শুকতে আমার পর্যন্ত এসে যাবে। তোদের আসার দরকার নেই, তোরা অন্য কোথাও চলে যা। নিলয় তোদের খোঁজ করতে করতে অবশ্যই চলে আসবে। কথাগুলো বলে আগন্তুক কলটা কেটে দেয়। এমন সময় একজন মহিলা এসে ঘরে প্রবেশ করে। মহিলাটি লোকটার উদ্দেশ্যে বলতে লাগে, কথাই আছে না, বাপ বাপকেও ছাড়ে না। তোমার এমনটাই হবে। ছেলেটাকে কতই না কষ্ট পেতে হয়েছে, কাউকে ছাড়বে না। যদি শুনে তুমি তার আব্বু খুনি, তাহলে তোমাকেও ছাড়বে না। সত্যের জয় অবশ্যই হবে। কথাগুলো বলে মহিলাটি ঘর থেকে বের হয়ে যায়। লোকটা চেয়ারে হেলান দিয়ে সিগারেট টান দিয়ে বসে চিন্তা করতে থাকে। নিলয়কে সে তার আব্বুর সাথেই মেরে ফেলতো, কিন্তু নিলয়ের আব্বু অর্ধেক সম্পত্তি নিলয়ের নামে করে দেয়। যদি নিলয়কে ছোটবেলার মেরে ফেলতো তাহলে সব সম্পত্তি সরকারি ফাউন্ডেশনে চলে যেত। তাই নিলয়কে বাঁচিয়ে রাখা, কিন্তু সে জানতোই না যে নিলয় সবার আড়ালে RW এজেন্সিতে চলে যাবে। নিলয় যে RW এজেন্সিতে তা সে আজকেই জানতে পারে। নিলয়ের সম্পর্কে সব জেনে কেঁপে ওঠে। এখন তার মনে হচ্ছে দুধ কলা দিয়ে কাল সব পুষে নিত। আগন্তুক আর ভাবতে পারছে না, ফোনটা নিয়ে একজনকে কল দেয়। এদিকে সাইফুল রাজকে হাসপাতালে এনে গুড়ি বের করায়। কিছু গার্ডদের দিয়ে মারুফ সাহেবকে সেলুনে পাঠিয়ে চুল দাড়ি কাটিয়ে আনে। নিলয় আর মায়া হাসপাতালে এসেই পৌঁছায়। রাজ তখন সুস্থ, বাড়ি নিয়ে যেতে পারবে। নিলয় চিন্তা না সবাইকে নিয়ে আকরাম চৌধুরী যেখানে থাকতো সেখানে নিয়ে আসে। সবাইকে নিয়ে নিলয় বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়িতে প্রবেশ করতেই আকরাম চৌধুরী স্ত্রী এসে মাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আর কান্না করতে করতে বলে, মায়া, তোকে কিছু সত্যি বলা দরকার। আমি তোর আসল আম্মু, বা আকরম তোর আব্বু নয়। আকরম তোর আব্বু আম্মুকে মেরে ফেলেছে। আমি তোদের বাড়িতে কাজ করতাম।
তোর আব্বু আম্মুকে মেরে তোকে দেখে রাখার জন্য আমাকে রাখে। কথাগুলো বলে কান্না করতে থাকে। তখনই মারুফ সাহেব প্রবেশ করে। ওনাকে দেখে নীলিমা বেগম অবাক হয়ে যায়। কিছু বলতে যাবে তখনই মারুফ সাহেব বলে, তোর আর কিছু বলতে হবে না, আমাদের সবার জন্য খাবার রেডি কর। রহিমা আর নীলিমা বেগম দুজন রান্না করতে যায়। সবাইকে রুম দেখিয়ে দেয়। সিরাজের রুমে গিয়ে গভীর চিন্তায় মগ্ন, কে কার আব্বুকে মারতে পারে। তখনই নিলয়ের মনে পড়ে যায় তার আব্বু তো তাকে একটা পেন ড্রাইভ দিয়েছিল। নিলয় দৌড়ে যায় ব্যাগের কাছে, কারণ আব্বু সে স্মৃতি হিসেবে নিজে রেখেছিল। নিলয় ব্যাগের সামনে গিয়ে হাতে ছোট্ট লাইট নিতেই ইঞ্জেকশনের মতো কি জানি পিঠের মধ্যে পুশ করা হয়। না আচ্ছা, আস্তে আস্তে চোখগুলো ঝাপসা হতে শুরু করে। যখন চোখ খুলে তখন নিজেকে একটা বিশাল মাঠের মধ্যে আবিষ্কার করা দেখা যায়। ভালো করে খেয়াল করে দেখে এটা আমাদের ময়মনসিংহ কলেজের মাঠ। তাকিয়ে দেখে মায়া, রাজ, মারুফ সাহেব সবাইকে বেঁধে রাখা হয়েছে। নিলয়ের কথাটা জিমজিম ধরে উঠে চলে। তো ঝাপসা দেখতে ভালো করে তাকানোর শক্তি নেই। তখনই এক বালতি গরম পানি নিলয়ের শরীরে ঢেলে দেওয়া হয়। শরীর পুড়ে যাওয়ার উপক্রম। নিলয় সজোরে চিল্লিয়ে ওঠে। তখনই একটা কণ্ঠস্বর শুনতে পায়। আস্তে আস্তে মাথাটা তুলে উপরে তুলে তাকিয়ে দেখে একজন আগন্তুক, মুখ মাস্ক, মাথায় কালো হুডি, কোট প্যান্ট পরে দাঁড়িয়ে আছে। এখানে মনে হচ্ছে পাক্কা মাফিয়া। অতঃপর আগন্তুকটা নিলয়ের কাছে এসেই বলতে শুরু করে, ভাতিজা কেমন আছিস? তোর প্রাণ তো কই মাছের রে। এত লোক লাগানোর পরেও তুই দিব্যি আমার পর্যন্ত পৌঁছে গেলে, কিন্তু আজ তোকে মরতেই হবে। তোকে বাঁচিয়ে রাখলে আমার নিজের ক্ষতি। কখনো শুনেছিস একই জঙ্গলে দুজন রাজা থাকে? শুনিসনি। তাই আমিও চাই তোকে মেরে আমি রাজত্ব চালাবো। লোকটার ভয়েস শুনে নিলয়ের মাথা চক্কর দিয়ে উঠল, কারণ ভয়েসটা আর কারো না, তারই আপন চাচা আকরাম সাহেবের কণ্ঠস্বর। তার মানে সবকিছুর পেছনে আকরাম ছিল। নিলয় কাঁপা কাঁপা কণ্ঠে বলে, চাচ্চু তুমি? হরে বাপ, আমি সব কিছুর মাস্টার মাইন্ড। কী করতাম বল? তোর আব্বুকে না মেরে আমি কিভাবে সম্পত্তি পেতাম? আচ্ছা শোন, তোকে একটা গল্প বলি। শফিউল নামে একজন লোকের সুখের সংসার ছিল। লোকটা একজন বড় বিজনেসম্যান ছিল। লোকটা তার স্ত্রীকে খুব ভালোবাসতেন। তাদের সুখের সংসার খুব ভালোভাবেই যাচ্ছিল। লোকটার ঘর আলো করে একটা ছেলে সন্তান হয়। ছেলেটার নাম দেওয়া হয় আয়ান মাহমুদ। কিন্তু তাদের সুখের সংসার বেশি দিন টেকেনি। শফিউল সাহেবের স্ত্রী ক্যান্সার ধরা পড়ে। দেশ বিদেশে ঘুরেও লাভ হয়নি। সে সময়ে ওনার স্ত্রী ছেলে আয়নকে দেখে রাখার জন্য শফিউল সাহেবকে বলে আবার আরেকটা বিয়ে করতে। তখন উনি ওনার বিধবা পিয়েকে বিয়ে করে। ওনার পিয়ের একটা ছেলে ছিল। জানিস ছেলেটাকে? সে সবাই আকরাম সাহেবের কথায় তার দিকে তাকিয়ে আছে। নিলয় মাথাটা নিচু করে রেখেছে। আকরাম চৌধুরী আবার বলতে শুরু করে, আর কেউ না, ছেলেটা আমি ছিলাম। আকরাম সাহেবের কথায় সবাই বিস্মিতভাবে তাকিয়ে থাকে। তাদের মাথায় কিছু তো ঢুকছে না। তবে নিলয়ের আস্তে আস্তে সব পরিষ্কার হতে থাকে। শফিউল সাহেব আয়ানকে খুব ভালোবাসতেন। তার সাথে আমার মাও তাকে আমার থেকে বেশি ভালোবাসতো। এগুলো আমার একদম সহ্য হতো না। আয়নের আসল মা মারা গেছে, তা আয়ন কখনো জানতেই পারেনি। তবে একদিন আম্মু আমাকে রুমে নিয়ে সব কিছুই বলে। তখন থেকে চিন্তা করতে থাকি কীভাবে আয়নকে রাস্তা থেকে সরানো যায়। কারণ শফিউল সাহেবের সব সম্পত্তি আয়নের নামে করে দিয়েছিল। আর আমি সৎ ছেলে, তাই আমাকে উনি একটা কোম্পানি দেয়। আমি আয়নকে খুব হিংসা করতাম, তবে তাকে কখনো বুঝতে দেইনি। তাই চিন্তা করি একজন একজন করে সবাইকে মারব। তার জন্য একদিন আমাদের গাড়ির ব্রেক কেটে দিই, যেটা করে আয়ন কলেজে যেত। কিন্তু আম্মু আর শফিউল সাহেব ওই দিন আয়নের গাড়িটাই শপিং করার জন্য নিয়ে যায়, যার ফলে ব্রেক ফেল করে ওনারা ওই দিন মারা যায়। ওই দিন অনেক কেঁদেছি, কারণ যতই হোক আমার আম্মু ছিল। তবে সব রাগ আয়নের উপর যায়। যেখানে তার মা মারার কথা, সেখানে আমার আম্মু মারা গেছে। সেদিন থেকে চুপ থাকে। আস্তে আস্তে সময় যেতে থাকে। আয়ন বিয়ে করে কলেজের সব থেকে সুন্দরী মেয়ে ফারিয়াকে, যাকে আমি পছন্দ করতাম। তাকে আয়ন বিয়ে করে নেয়। সেদিন থেকেই চিন্তা করি সব কয়টাকে মেরে আমি সব কিছু রাজা হব। কিছুদিন পর শুনতে পারি ফারিয়া গর্ভবতী। ডেলিভারির দিন হাসপাতালে আমি ডাক্তারকে মোটা অঙ্কের টাকা দিয়ে ফারিয়াকে মেরে ফেলি। কিন্তু ফারিয়ার গর্ভ থেকে
জন্ম হয় নিলয়ের। মাঝখানে নিলয় আমার পথের কাঁটা হয়ে দাঁড়ায়। আয়ান নিলয়কে আস্তে আস্তে বড় করতে শুরু করে। আহনাব আর আকাশকে আমি ফারিয়ার ভাই বানিয়ে পাঠাই। আয়ানকে ফকির বানিয়ে দেই। আয়ান এসে আমার কাছে আশ্রয় নেয়। তবে আয়ান ছিল খুব চতুর। সে হাল ছাড়েনি, সব কিছুর বিষয়ে খোঁজ নিতে শুরু করে। লাস্ট পর্যায়ে জেনে যায় আমি সব কিছুর পেছনে। ওই দিন আয়ানকেও মারতে হয়, স্ট্রোক বলে চালিয়ে দিই। তবে নিলয়ের নামে কিছু সম্পত্তি লিখে দিয়ে যায়, আর তার জন্য নিলয়কে আমার কাছে রেখে বড় করতে থাকি। সেখানেও একটু গেম খেলেছি। রাধিকাকে দিয়ে আমি নিলয়কে মার খাওয়াতাম, যাতে নিলয় আমার কথা মেনে চলে আর আমাকে বিশ্বাস করে। কিন্তু রাধিকা ছিল খুব নরম মনে। সে নিলয়কে মেরে আবার যখন নিলয় ঘুমিয়ে যেত তখন মলম লাগিয়ে দিত মারের জায়গাগুলোতে। সম্পত্তি লিখে নেওয়ার পর রুহানিকে দিয়ে গেম খেলে নিলয়কে বের করে দিই। রুহানি করতে চায়নি, বাধ্য হয়ে করেছে। তবে নিলয় যে রর এজেন্সিতে তা জানতাম না। যাই হোক, এখন নিলয়ের সাথে বাকিদের শেষ দিন হতে যাচ্ছে। আকরাম সাহেবের কথায় নিলয় অবাক। কত সুন্দর করে গেম খেললো তার ইংসৎ চাচা, যাকে আপন খুব আপন বলতো, সেই সৎ আর তার সব কিছুই কেড়ে নেওয়ার মানুষ হবে বের হলো। আর তাদের ঘৃণা করতো তারাই আপন বলে বের হলো। তার মানে রুহানি আর রাধিকা চাচি নির্দোষ বা প্রমাণিত কতই অদ্ভুত। যাকে আপন বাবা হয় তাকে বের হয় শত্রু, আর যাকে শত্রু বাবা হয় সে হয় আপন। নিলয় উচ্চস্বরে হাসতে থাকে, হাসতে হাসতে বলে, বাহ চাচা, তোমার মাস্টার প্ল্যানিং অসাধারণ। তবে ছোট একটা ভুল করে ফেলেছো। ভুলটা হচ্ছে সাইফুল তোমার গুপ্তচর, তা আমি জানতে পেরে গিয়েছিলাম। আর আমার যাবতীয় খবর সাইফুল তোমাকে দিত। আমি জানতে পারলাম কিভাবে, তাই তো? রাতে যখন আমি নিজের ঘরে যাই তখন একজনের ফিসফিস করে আলাপ শুনতে পাই। ফলো করে দেখি সাইফুল কার সাথে জানি কথা বলছিল। কান পেতে শুনতে পাই আজকে রাতে আমাদেরকে কার কাছে জানি নিয়ে যাবে। তখনই আমি আমার লোকদেরকে মেসেজ দিয়ে রাখি। হা হা হা। তোকে আজ আমি মেরেই ফেলবো। নিলয়ের কথায় আকরাম সাহেবের চোখ রক্তবর্ণ হয়ে যায়। আকরাম সাহেব চিল্লিয়ে বলে, কথাটা বলে তার লোকদের ইশারা করে নিলয়কে মারার জন্য আসতে নিলয় নিজের সব শক্তি দিয়ে রশির মধ্যে বাদ দিয়ে হাত খুলে ফেললো। হিরোর স্টাইলে এক একজনকে মাটিতে লুটিয়ে দিচ্ছে। বাকি কয়েকজন বন্দুক বের করে গুলি করতে যাবে, এমন সময় সবাই মাটিতে লুটিয়ে পড়ে। আকরাম সাহেবের দেখে পুরো মাঠ কমান্ডের ভিড় দিয়ে ভরে গেছে। পালানোর কোনো সুযোগ নেই। তবুও আকরাম সাহেব দৌড়ে দেওয়ার সাথে সাথে নিলয় আকরাম সাহেবের পায়ে গুলি করে। একে একে সবার বাঁধন খুলে দেয়া হয়। মায়ার বাঁধন খোলার সাথে সাথে দৌড়ে এসে নিলয়কে জড়িয়ে ধরে। নিলয় সবাইকে ইশারা করে যেতে। মায়াও চলে যায়। নিলয় একজনের ইশারা করতেই সাইফুলকে নিয়ে বের হইস। তোকে নিজের ভাইয়ের মতো দেখতাম, আর তুই কি করলি? আমার সাথে বেইমানি করলি। যা, তোকে ছেড়ে দিলাম, চলে যা এখান থেকে, আর কখনো আমার সামনে আসিস না। নিলয়ের কথায় সাইফুল খুব রাত চলে যায়, কারণ তার বলার কিছুই নাই। সে নিজেও অনুতপ্ত। বেইমানি করার ফলে যে ছেড়ে দিয়েছে এটাই অনেক। নিলয় আকরাম সাহেবকে বলে, তোমাকে আমি আমার জীবনের আইডল মনে করতাম, আর সেই তুমি কি না আমার সব কিছু কেড়ে নিয়েছো। তোমার কোনো মাফ নেই। কথাগুলো বলে নিলয় একজন কমান্ডের ইশারা করতেই আকরাম সাহেবকে টেনে হেসে নিয়ে যায়। নিলয় বাসায় চলে যায়। সেখানে গিয়ে দেখতে পায় রাধিকা বেগম দরজার সামনে দাঁড়িয়ে আছে, আর বাকি সবাইকে নিয়ে এখানে আসা হয়। নিলয়কে কিভাবে নিলয়ের মনেও রাধিকা বেগম ঠকাতে হলে নিলয়ের মনেও কোনো অভিযোগ নেই, কারণ সব কিছু এখন তার জানা। রুহানি এসেও নিলয়ের কাছে মাফ চায়। নিলয় তাকেও মাফ করে দেয়। সকালে নিউজে দেখানো হয় আকরাম সাহেবের লাশের খুব বাজেভাবে মারা হয়েছে, যেন মৃত ব্যক্তিও তার লাশের পাশে শুইতে ভয় পাবে। নিলয় আর মায়ার বিয়ের দিন তারিখ ঠিক করা হলো। আজকে নিলয়ের বাসর রাত রাজের সাথে আড্ডা দিচ্ছে। তখন রাজ বলে, নিলয় যা, তোর মায়া তোর জন্য বসে আছে, তোকে আর বসিয়ে রাখবো না। কয়েকদিন পর আমিও আমার মায়াবতীকে বিয়ে করে নেব। মাফিয়ার বিক্রির চক্করে তাকেও অনেক কষ্ট দিয়েছি। তোর মায়াবতী আছে? নাম কি বল?
তার নাম হলো জান্নাত। আমি যখন কলেজে পড়তাম তখন থেকেই আমাকে ভালোবাসতো, কিন্তু মাফিয়াগিরির জন্য শত্রুর ভরে যায় বাধ্য হয়ে তাকে আমার লাইফ থেকে সরিয়ে দিই। তবে এখন আপন করে নেব। আচ্ছা, চিন্তা করিস না, আমিও সাথে আছি। আচ্ছা থাক তোরা, আমি যাই। কথাগুলো বলে নিলয় চলে যায়। ঘরের ভেতর যেতে ভয় করছে, তবুও কেন সাহস নিয়ে আগাচ্ছে। ঘরের ভেতর প্রবেশ করার পর খাটের দিকে তাকিয়ে চোখ ফেরাতে পারে না, কারণ লাল শাড়ি পরে নববধূ হয়ে বসে আছে। নিলয় আস্তে আস্তে খাটে বসে, যেন মায়াকে টাচ করতে পারে। আমাকে একদম টাচ করবে না। তোমাকে নিয়ে আমার মনের ভিতর অনেক রহস্য বাসা বেঁধেছে। আগে তার সব কটার উত্তর দাও, পরে আমাকে ধরার পারমিশন দিব। আচ্ছা বলো, তোমার মনে কিসের প্রশ্ন? তুমি এই বয়সে রো এজেন্সিতে কিভাবে? আর তোমার জন্য মন্ত্রী সাহেবই বা আসলো কেন? আর এত ভালো ফাইটার্স কিভাবে হলে? আচ্ছা তাহলে শুনো, আমাদের কলেজে একবার অনুষ্ঠানে মন্ত্রী সাহেবকে ইনভাইট করা হয়। উনি আসার পর যখন স্টেজে ভাষণ দিচ্ছিল, তখন আমিও ছিলাম অনুষ্ঠানে। একটা বিল্ডিংয়ের উপর চোখ আটকে যায়। একজন লোক স্নাইপার নিয়ে মন্ত্রী সাহেবকে মারার জন্য বসেছিল। যখন গুলি করবে তখনই আমি মন্ত্রী সাহেবকে ধাক্কা দিয়ে সরিয়ে দেই। বাঁচানোর জন্য মন্ত্রী সাহেব আমাকে বলেছিল যা চাই তাই দিবে। আমি তখন কিছু চাইনি, ফলে উনি কার্ড দিয়ে বলেছিল আমার যদি প্রয়োজন হয় তাহলে যেন উনার পার্সোনাল নম্বরে যোগাযোগ করি। আর রইল ফাইটার্স, আমার আব্বুর বন্ধু। উনি সব ফাইটিং পারে, কুংফু, কারাটে, সব ধরনের ওনার কাছে আমি প্রতিদিন রাতে গিয়ে শিখেছি। যেদিন আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় সেদিন মন্ত্রী সাহেবের কাছে গিয়ে বলেছিলাম আমাকে র এজেন্সিতে নেওয়ার জন্য। উনি প্রশ্ন ছাড়া দিয়ে দেয়। আর কিছু? মায়ার আর কেন প্রশ্ন থাকে না, পরে আবার বলে, আচ্ছা, আমাকে এখন সুন্দর করে প্রপোজ করো, এটাই তোমার কাজ। তুমি থেকে যাওয়ার আর্জি জানালে আমি আঁকড়ে ধরার গল্প বসি। তুমি রেখে দেওয়ার স্বপ্ন বুনলে আমি মুহূর্ত জমিয়ে মুচকি হাসি। তুমি দূরে যাওয়ার ভয় দেখালে আমি মেঘ কুড়িয়ে বৃষ্টি বনি। তুমি হারিয়ে যাওয়ার পথ খুঁজলে আমি তারার মাঝে ঘর কিনি। তুমি অভিযোগের হিসাব কষলে আমি অভিমান ভুলে কাব্য লিখি। তুমি আক্ষেপ নিয়ে রাস্তা বদলালে আমি ছায়া পথ হয়ে তোমায় দেখি। তুমি তোমার পথে চলতেই পারো, সাথে না হয় আমায় রেখো, আমি আমার মতোই সামলে নিব। তুমি আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখো, হবে কি তুমি আমার? নিলয়ের মুখে এমন কবিতা শুনে মায়া নিলয়ের বুকে মাথা লুকায়। একরাশ লজ্জা এসে বাসা বাঁধে। নিলয় মায়ার মুখটাকে আস্তে আস্তে তার মুখের খুব কাছাকাছি নিয়ে আসে। মায়ার ঠোঁট অসম্ভব রকম কাঁপছে। নিলয় মায়ার ঠোঁটের দিকে তাকিয়ে অন্য রাজ্যে চলে যায়। চার ঠোঁট এক করে দেয়। মায়াও রেসপন্স দিতে শুরু করে। মায়ার রেসপন্স পেয়ে নিলয় যেন উন্মাদ হয়ে যায়। মায়াকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয়, খাটে শুইয়ে দেয়। তখনই মায়া বলে, আরে আরে, কি করছো? সবাই দেখছে তো। কে দেখছে? কে আবার? তোমার পাঠক পাঠিকাগণ। আমি তো ভুলেই গিয়েছি। যান সবার কাজে যান, আর আমাদেরকে আমাদের কাজ করতে দেন। আল্লাহ হাফেজ। এই যে বন্ধুরা, শুনতে পাচ্ছ? প্রতিদিন নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের ভয়েস অফ এমডি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো না প্লিজ। আর হ্যাঁ, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। কেমন? ধন্যবাদ।